ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। গত ক্লাসে আমি নাউন প্রি মডিফায়ার্স নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি নাউন পোস্ট মডিফায়ার্স নিয়ে আলোচনা করব। শুরুতেই জানা যাক নাউন পোস্ট মডিফায়ার্স কী। নাউন পোস্ট মডিফায়ার্স হলো যে সমস্ত মডিফায়ার্সগুলো নাউনের পরে বসে নাউনকে মডিফাই করে থাকে, সেগুলো হলো নাউন পোস্ট মডিফায়ার্স। এখন এই নাউন পোস্ট মডিফায়ার্স বিভিন্নভাবে ব্যবহার হতে পারে। এখন আমরা দেখব কি কি উপায়ে আমরা পোস্ট মডিফায়ার্সটাকে ব্যবহার করতে পারি। শুরুতেই আমরা ব্যবহার করব প্রেজেন্ট পার্টিসিপল or participle phrase, present participle or present participle phrase as noun post modifiers। শুরুতে আমরা যে ব্যবহারটি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রেজেন্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার্স, অর্থাৎ নাউন পোস্ট মডিফায়ার্স হিসাবে প্রেজেন্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার হয়ে থাকে। এখন আমরা জানব যে প্রেজেন্ট পার্টিসিপল কী এবং প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা কী। প্রেজেন্ট পার্টিসিপল হলো যখন কোনো মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে তখন সেটি হবে প্রেজেন্ট পার্টিসিপল, এবং প্রেজেন্ট পার্টিসিপলের পরে অর্থাৎ ভার্ব ওয়ানের সাথে যখন আইএন যোগ করব এবং তারপরে যদি আরও কোনো ওয়ার্ড যুক্ত করি তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। যেমন প্রেজেন্ট পার্টিসিপল হবে যখন আমরা ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত করব তখন হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। যেমন আমি এখানে যদি ডুয়ের সাথে আমি যদি আইএনজি যুক্ত করি, দেখো ডুয়ের সাথে আইএন যুক্ত করলাম, ডুইং হয়ে গেছে, ঠিক আছে। এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। অথবা স্টার্টিং, দেখো স্টার্টের সাথে আমি আইএনজি যোগ করব, তাহলে আমরা দেখলাম যে ডুইং, স্টার্টিং এগুলো হলো প্রেজেন্ট পার্টিসিপল। এখন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কোনগুলো? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হবে যখন আমরা ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত করব এবং তারপরে সাম ওয়ার্ডস যুক্ত করব, তখন হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। যেমন স্টার্টের সাথে যখন আইএন যোগ করব, স্টার্টিং দ্য ওয়ার্ক, যেমন কাজটি শুরু করা, স্টার্টিং দ্য ওয়ার্ক, এই পুরোটা হলো একটি ফ্রেজ, ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে আমরা দেখতে পেলাম যে ভার্ব ওয়ানের সাথে যখন আইএনজি ফর্ম যুক্ত করব এবং তারপরে যদি কোনো ওয়ার্ডস অর্থাৎ সাম ওয়ার্ডস যুক্ত করা হয় তাহলে সেটি হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, অর্থাৎ এই সম্পূর্ণটি হলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ স্টার্টিং দ্য ওয়ার্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি একটি এক্সাম্পল দিব, যেমন আই স দ্য গার্ল ড্যাশ। যখন এরকম থাকবে যে আই স দ্য গার্ল ড্যাশ, অর্থাৎ তোমাকে এখানে একটা ইনস্ট্রাকশন দিবে যে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল পোস্ট মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনের পরে একটা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে বলবে। তাহলে শুধু প্রেজেন্ট পার্টিসিপল যখন ইউজ করতে বলবে তখন তুমি কি করবে? শুধু ভার্ব ওয়ানের সাথে আইএনজি ফর্ম যুক্ত করে দেবে। তার মানে এখানে হবে ভার্ব ওয়ান প্লাস আইএনজি ফর্ম, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ আই স দ্য গার্ল, আমি মেয়েটিকে দেখলাম, তুমি কোন অবস্থায় দেখছো, ঠিক আছে, অর্থাৎ কোন অবস্থায় তুমি মেয়েটিকে দেখলে এখানে সেই অবস্থাটাই হবে তোমার প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। আর আরেকটি কথা মনে রাখবে যে ভার্ব ওয়ানের সাথে যখন আইএনজি যুক্ত হয়ে যাবে তখন সেই প্রেজেন্ট পার্টিসিপলটি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়ে থাকবে, অর্থাৎ সেটি অ্যাডজেক্টিভ হয়ে থাকবে, অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে আমি এখানে কি লিখতে পারি? আই স দ্য গার্ল, আমি মেয়েটিকে কোন অবস্থায় দেখলাম। আমি যদি বলি আই স দ্য গার্ল ক্রাইং, আমি মেয়েটিকে কাঁদতে দেখলাম, লাফিং, ক্রাইং, তারপর হতে পারে ডান্সিং, মেয়েটিকে আমি নাচতে দেখলাম, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটি প্রেজেন্ট পার্টিসিপল পেয়ে গেছি। এখন চলো আমরা একটি এক্সাম্পল দেখি। আই স দ্য গার্ল ড্যাশ। এখানে দেখো আই স দ্য গার্ল ড্যাশ, এখানে তোমাকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিবে, ইউজ
প্রেজেন্ট পার্টিসিপল পোস্ট মডিফাই দা নাউন। অর্থাৎ নাউনের পরে তোমাকে একটি প্রেজেন্ট পার্টিসিপল বসাতে হবে। তাহলে আমি শুরুতেই জেনে নিয়েছি প্রেজেন্ট পার্টিসিপল কি। প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্ব ওয়ানের সাথে আইএনজি ফর্ম যুক্ত করতে হবে। অর্থাৎ এখানে যদি ভার্ব ওয়ানের সাথে আমি আইএনজি ফর্মটা যুক্ত করে দেই তাহলেই আমি প্রেজেন্ট পার্টিসিপল পেয়ে যাব। দেখো এখানে গার্ল হলো নাউন, এখানে বলা হয়েছে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল পোস্ট মডিফাই দ্য নাউন। অর্থাৎ পোস্ট মডিফাই দ্য নাউন হলো নাউনের পরে একটি প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে এখানে গার্ল নাউন, এর পরে আমাকে একটি প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে। আই স দ্য গার্ল, আমি মেয়েটিকে দেখলাম। কোন অবস্থায় দেখছি, যে অবস্থায় দেখছি সেই ওয়ার্ডটি হবে প্রেজেন্ট পার্টিসিপল। আর আমরা জানি যে কোনো একটা অবস্থা বোঝালে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। আর প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। ভার্ব ওয়ানের সাথে যখন আইন যুক্ত হবে এবং যখন সেটি প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে তখন সেটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যেমন আই স দ্য গার্ল, আমি অ্যান্সার যদি লিখি ক্রাইং, ক্রাইয়ের সাথে আইন যোগ করে দিলাম। আমি মেয়েটিকে কাদা অবস্থায় দেখলাম বা কন্দনরত অবস্থায় দেখলাম। বা আই স দ্য গার্ল লাফিং, আমি মেয়েটিকে হাসতে দেখলাম। আই স দ্য গার্ল ডান্সিং, আমি মেয়েটিকে নাচতে দেখলাম। মানে যে অবস্থায় দেখব সেটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর এই প্রেজেন্ট পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই এক্সাম্পলটি বুঝতে পেরেছ। এখন যদি বলে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ চাইতে পারে, এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, অর্থাৎ ইউজ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ পোস্ট মডিফাই দ্য নাউন। নাউনের পরে তোমাকে একটি ফ্রেজ ইউজ করতে হবে। তাহলে আমি তোমাদের একটু আগেই বলেছি যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হলো ভার্ব ওয়ানের সাথে যখন তুমি আইন যুক্ত করবে এবং তারপরে সাম ওয়ার্ডস, অর্থাৎ কোনো ওয়ার্ডস যুক্ত করলেই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ পেয়ে যাবো। এখন যেমন আই স দ্য গার্ল ক্রাইং বা ডান্সিং, ক্রাইং বা ডান্সিং। এখন এখানে যদি আমি কিছু ওয়ার্ডস যুক্ত করে দিই, এই শেষে এখানে যদি কিছু ওয়ার্ডস যুক্ত করে দিই, যেমন আই স দ্য গার্ল ডান্সিং, আমি মেয়েটিকে নাচতে দেখলাম। এখন তুমি কোথায় নাচতে দেখেছ সেই স্থানটা উল্লেখ করে দাও। কোন অবস্থায় নাচতে দেখেছ, কোথায় কোন অবস্থায় তুমি নাচতে দেখেছ সেটি উল্লেখ করলেই এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ পেয়ে যাবে। যেমন আই স দ্য গার্ল ডান্সিং অন দ্য স্টেজ, আমি স্টেজে মেয়েটিকে নাচতে দেখলাম। তাহলে এই যে ডান্সিং, এই ডান্সিং অন দ্য স্টেজ, এইটুকু হয়ে যাবে একটি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। অর্থাৎ ভার্ব ওয়ান প্লাস আইএনজি, তার সাথে সাম ওয়ার্ডস, এখানে অন দ্য স্টেজ সাম ওয়ার্ডস। অথবা আই স দ্য গার্ল ক্রাইং, আই স দ্য গার্ল ক্রাইং ইন দ্য স্ট্রিট, আমি রাস্তায় মেয়েটিকে কাঁদতে দেখলাম। ঠিক আছে, ইন দ্য স্ট্রিট, ক্রাইং এবং ইন দ্য স্ট্রিট পুরোটাই হবে একটি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই এক্সাম্পলটিও বুঝতে পেরেছ। আমি পরবর্তী নিয়মে চলে যাব। এখন পরবর্তী নিয়ম যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ফ্রেজ অথবা পাস্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার্স। অর্থাৎ নাউনের পরে নাউন পোস্ট মডিফায়ার হিসাবে সবসময় আমরা পাস্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল ফ্রেজও ইউজ করতে পারি। ঠিক আছে, অর্থাৎ নাউনের পরে আমরা পাস্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল ফ্রেজও ইউজ করতে পারি। চলো একটি এক্সাম্পল দেখি। পাস্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার্স। অর্থাৎ নাউন পোস্ট মডিফায়ার্স হিসাবে আমরা পাস্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল ফ্রেজও ইউজ করতে পারি। এখন আমরা জানবো যে পাস্ট পার্টিসিপল কি আর পাস্ট পার্টিসিপল ফ্রেজ কি। পাস্ট পার্টিসিপল হলো যখন কোনো মূল ভার্বের শেষে ডিইডি টি যুক্ত করব তখন হয়ে যাবে সেটা পাস্ট পার্টিসিপল। এবং পাস্ট পার্টিসিপল ফ্রেজ হবে যখন আমি মূল ভার্বের শেষে ডিইডি এবং টি যুক্ত করে তারপরে কোনো সাম ওয়ার্ডস যুক্ত করব, তখন সেটি হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। ফ্রেজ মানেই বুঝি আমরা যে শব্দগুচ্ছ, কোনো শব্দ অ্যাড করতে হবে তারপরে। ঠিক আছে, এখানে আমরা পাস্ট পার্টিসিপল বুঝবো যে ভার্ব ওয়ানের শেষে যখন ডিইডি টি যুক্ত করা হয় তখন হয়ে যাবে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, যেমন এডুকেট যদি ভার্ব হয়, এখানে এডুকেট হলো মূল ভার্ব, এর সাথে আমি একটা ডি যোগ করে দিলে এডুকেটেড হয়ে গেল। ঠিক আছে,
আর এডুকেটেডটি হলো একটি অ্যাডজেক্টিভ। এখন পাস্ট পার্টিসিপল ফ্রেজ কি? পাস্ট পার্টিসিপল ফ্রেজ হলো যখন আমি ভার্ব ওয়ানের পরে সাথে ইডি ডি ভার্ব ওয়ানের সাথে ডি ইডি টি যুক্ত করব, তারপরে সাম ওয়ার্ডস, অর্থাৎ ভার্ব ওয়ানের পরে ডি ইডি টি যুক্ত করার পরে কিছু ওয়ার্ডস যুক্ত করলেই সেটি হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। যেমন আমি এইভাবে যদি একটি एग्जांपल দেই, যেমন এডুকেটেড পারসন মানে শিক্ষিত লোক, সম্পূর্ণটা হলো একটি পাস্ট পার্টিসিপল ফ্রেজ, অর্থাৎ এডুকেটেড পারসন হলো পাস্ট পার্টিসিপল ফ্রেজ, শিক্ষিত লোক। চলো আমরা একটি एग्जांपल দেখি। যেমন I have got the letter dash, ঠিক আছে? I have got the letter dash, এখানে তোমাকে বলবে use past participle phrase as post modify the noun। তোমাকে একটি পাস্ট পার্টিসিপল ফ্রেজ ইউজ করতে বলবে। যেমন I have got the letter dash, অর্থাৎ আমি একটি চিঠি পেয়েছি। এখন এখানে আমাকে একটি পাস্ট পার্টিসিপল ফ্রেজ ইউজ করতে হবে। দেখো এখানে দ্য লেটার, এই দ্য লেটারটা হলো এখানে নাউন, এবং এই নাউনের পরে একটি ফ্রেজ অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফ্রেজ ইউজ করতে হবে। তাহলে আমি কি লিখতে পারি? যেমন I have got the letter, যেমন রাইট এর পাস্ট পার্টিসিপল হলো রিটেন। এখন আমার রিটেন পাস্ট পার্টিসিপল হয়ে গেছে, শুধু পাস্ট পার্টিসিপলটা হয়ে গেছে I have got the letter written। এখন আমি যদি কিছু সাম ওয়ার্ডস বসিয়ে ফেলি তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। যেমন I have got letter written by my friend, যেমন আমার বন্ধু কর্তৃক লিখিত চিঠিটি পেয়েছি, অর্থাৎ আমার বন্ধু কর্তৃক লিখিত চিঠিটি পেয়েছি। তাহলে এখানে রিটেন বাই মাই ফ্রেন্ড পুরোটা হয়ে গেছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। যেমন শুধু রিটেনটা ছিল পাস্ট পার্টিসিপল, আর বাই মাই ফ্রেন্ড এই সম্পূর্ণটা হয়ে গেছে এখন পাস্ট পার্টিসিপল ফ্রেজ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা পাস্ট পার্টিসিপল ফ্রেজ পোস্ট মডিফায়ার হিসাবে কীভাবে ব্যবহার হয় সেটা বুঝতে পেরেছ। আমি এখন পরবর্তী নিয়মে চলে যাব, সেটি হলো ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার, অর্থাৎ ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজটাও নাউনের পরে ব্যবহার হয়ে থাকে। এখন আমরা জানবো যে ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজটা কি। ইনফিনিটিভ হলো যখন ভার্বের বেস ফর্মের আগে টু যুক্ত হবে তখন সেটি হয়ে যাবে ইনফিনিটিভ, ঠিক আছে? ইনফিনিটিভ ভার্ব হয়ে যাবে সেটা। আর যখন কোনো ভার্ব অর্থাৎ মূল ভার্বের আগে টু যুক্ত হয়ে তারপরে যদি কোনো ওয়ার্ডস যুক্ত করা হয় তাহলে সেটি হয়ে যাবে ইনফিনিটিভ ফ্রেজ। অর্থাৎ আমরা ইনফিনিটিভটা ইউজ করব টু এর সাথে ভার্ব ওয়ান যুক্ত করে ইনফিনিটিভ হয়ে যাবে। যেমন টু স্টার্ট, টু গো, এটা হয়ে গেল ইনফিনিটিভ ফর্ম, ঠিক আছে? ভার্বের ইনফিনিটিভ ফর্ম। আবার যখন আমরা ভার্ব টু প্লাস ভার্ব ওয়ানের সাথে সাম ওয়ার্ডস যুক্ত করব, অর্থাৎ কোনো ভার্ব টু প্লাস ভার্ব ওয়ানের সাথে যখন আমরা সাম ওয়ার্ডস যুক্ত করব তখন হয়ে যাবে ইনফিনিটিভ ফ্রেজ হয়ে যাবে। যেমন টু স্টার্ট দ্য ওয়ার্ক, কাজটি শুরু করা। তাহলে এই সম্পূর্ণটা হলো তোমার ইনফিনিটিভ ফ্রেজ, ঠিক আছে? চলো আমরা একটি एग्जांपल দেখি। যেমন I am the last man dash the place। তোমাকে যদি বলে যে এখানে একটি ইনফিনিটিভ বসাও, অর্থাৎ ইনফিনিটিভ ভার্ব বসাতে বলবে, এখানে লিখবে একটা ইনস্ট্রাকশন দিবে ইউজ ইনফিনিটিভ পোস্ট মডিফাই the noun,
অর্থাৎ নাউনের পরে একটি ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে এখন দেখো মেনটা হলো নাউন, ঠিক আছে। এই নাউনের পরে আমি যে ইনফিনিটিভ বসাবো, ইনফিনিটিভ মানে একটু আগে বলেছি আমি টু প্লাস ভার্ব ওয়ান ইউজ করতে হবে। তাহলে আমি একটি ভার্বের আগে যখনই টু যুক্ত করে দিব তখনই সেটা হয়ে যাবে ইনফিনিটিভ, ঠিক আছে, ভার্বের ইনফিনিটিভ হবে। তাহলে এখন আমি করতে পারি, যেমন আই এম দ্য লাস্ট ম্যান ড্যাশ দ্য প্লেস। আই এম দ্য লাস্ট ম্যান, যেমন টু লিভ দ্য প্লেস, অর্থাৎ স্থান ত্যাগ করা সর্বশেষ ব্যক্তি আমি। আই এম দ্য লাস্ট ম্যান টু লিভ দ্য প্লেস, স্থান ত্যাগ করা সর্বশেষ ব্যক্তি আমি। আর এখানে টু লিভটি হলো ইনফিনিটিভ। এখন চাইতে পারে ইনফিনিটিভ ফ্রেজ বসাও। দেখো যদি বলে ইনফিনিটিভ ফ্রেজ বসাও নাউনের পরে, তখন এইটুকু তোমার এইভাবে দেওয়া থাকবে না, পুরোটো এইটুকু, তখন এইভাবে দেওয়া থাকবে, তখন এইভাবে দেওয়া থাকবে, ঠিক আছে। আই এম দ্য লাস্ট ম্যান ড্যাশ। তাহলে তোমাকে কি করতে হবে, এখানে টু প্লাস ভার্ব ওয়ান প্লাস সাম ওয়ার্ডস, মানে আমি যে সেন্টেন্সটি সম্পূর্ণ লিখেছিলাম সেটি লিখে দাও। তাহলে হবে আই এম দ্য লাস্ট ম্যান, তাহলে টু লিভ, তারপরে দ্য প্লেস, পুরো সেন্টেন্সটি লিখলেই হয়ে যাবে। দেখো তারপরে কোনো ওয়ার্ডস ইউজ করতে হবে, অর্থাৎ আই এম দ্য লাস্ট ম্যান টু লিভ দ্য প্লেস, অর্থাৎ আমি লিখেছিলাম যে আই এম দ্য লাস্ট ম্যান টু লিভ দ্য প্লেস, সম্পূর্ণটি লিখে দিলেই এখানে ইনফিনিটিভ ফ্রেজ হয়ে যাবে। দেখো তখন লিখেছিলাম শুধু টু লিভটা আমি ইনফিনিটিভ লিখেছিলাম, তারপরে দ্য প্লেস লিখেছিলাম। তাহলে এই প্লেস সহ টু লিভ সম্পূর্ণটা হলো একটি ইনফিনিটিভ ফ্রেজ। এখন আমি আরেকটি নিয়মে চলে যাব, 4 নম্বর নিয়মে চলে যাব আমি। 4 নম্বর হলো অ্যাপোজিটিভ। 4 নম্বর নিয়মটি হলো অ্যাপোজিটিভ অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার্স, ঠিক আছে। অ্যাপোজিটিভ অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার্স, অর্থাৎ এখন যে নিয়মটি আলোচনা করব সেটি হলো অ্যাপোজিটিভ অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার্স, অর্থাৎ নাউন পোস্ট মডিফায়ার্স হিসাবে অ্যাপোজিটিভ ইউজ করা হয়ে থাকে। এখন আমাকে জানতে হবে হোয়াট ইজ অ্যাপোজিটিভ, অর্থাৎ অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশনটা কি। আর শুরুতেই বলে নেই, অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ, অ্যাপোজিশন অর্থ হলো বিশেষ প্রয়োগ, ঠিক আছে, অর্থাৎ বিশেষভাবে প্রয়োগ করা হয়ে থাকে বা বিশেষভাবে কোনো নাম দেওয়া হয়ে থাকে, সেটি হলো অ্যাপোজিশন। অ্যাপোজিটিভটা কিভাবে ব্যবহার হয়ে থাকে সেটি আমরা জানবো। অর্থাৎ অ্যাপোজিটিভটা হলো যখন একটি নাউনের পরে আরেকটি নাউন বা নাউন ফ্রেজ বসে উক্ত নাউনটি সম্পর্কে বিশেষভাবে কোনো তথ্য প্রদান করবে, সেটি হবে অ্যাপোজিটিভ, ঠিক আছে। এখন আমরা একটি এক্সাম্পল দেখব, যেমন বাবর ড্যাশ, দুটি কমা থাকবে অ্যাপোজিশনের উভয় পাশে, ড্যাশ বাবর ড্যাশ ওয়াজ এ পায়াস ম্যান, ঠিক আছে। বাবর ড্যাশ ওয়াজ এ পায়াস ম্যান। তাহলে তোমাকে বলবে, এখানে একটা ইনস্ট্রাকশন দিবে, ইউজ অ্যান অ্যাপোজিটিভ পোস্ট মডিফাই দ্য নাউন। তাহলে এখানে আমি এমন একটি নাউন বা নাউন ফ্রেজ ইউজ করব যে নাউন বা নাউন ফ্রেজটি এই নাউনটি সম্পর্কে বিশেষ তথ্য দেবে, ঠিক আছে। অর্থাৎ বিশেষ প্রয়োগ মানে এই নাউনের আরেকটি কোনো নাম বা নাউন বা কোনো নাউন ফ্রেজ ইউজ করতে হবে যে নাউন বা নাউন ফ্রেজটি এই নাউন সম্পর্কে তথ্য প্রদান করবে। যেমন আমি বাবরকে আর কোন বিশেষ নামে আমি ব্যবহার করতে পারি, যেমন আমি এখানে যদি বলি বাবর হলো কি, বাবর কি মানে বাবরকে আরো কোনো বিশেষ নামে আমাকে দেখাতে হবে বা প্রয়োগ দেখাইতে হবে। তাহলে আমি এখন লিখব বাবর ইম্পেরর অফ দিল্লি, বাবর ইম্পেরর অফ দিল্লি, ঠিক আছে। বাবর এম্পায়ার অফ দিল্লি ওয়াজ এ পায়াস ম্যান, অর্থাৎ দিল্লির সম্রাট বাবর একজন ধার্মিক লোক ছিলেন, অর্থাৎ দিল্লির সম্রাট বাবর। দেখো এখানে দিল্লির সম্রাট কাকে বোঝাচ্ছে, কার সম্পর্কে তথ্য দিচ্ছে, বাবর সম্পর্কে তথ্য দিচ্ছে। তাহলে এই যে বাবর সম্পর্কে যে তথ্য দিচ্ছে এম্পায়ার অফ দিল্লি, এই এম্পায়ার অফ দিল্লি হলো একটি অ্যাপোজিটিভ, অর্থাৎ এই বাবর সম্পর্কে বিশেষ প্রয়োগ দেখানো হয়েছে এম্পায়ার অফ দিল্লিকে। তাহলে এখানে বাবর এম্পায়ার অফ দিল্লি ওয়াজ এ পায়াস ম্যান, অর্থাৎ দিল্লির সম্রাট বাবর একজন ধার্মিক লোক ছিলেন।
প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। আমি 4টি নিয়ম আলোচনা করেছি। এই পর্যন্ত ছিল আমার ক্লাস। পরবর্তীতে আমি আবার কোনো নিয়ম নিয়ে চলে আসবো তোমাদের সামনে। সে পর্যন্ত ভালো থেকো।